ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বরদার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে নরেন মিত্র। সেবা দিলে নাকি ফল ভালো হয়ই সেজে ঠাকুর। সেবা যেমনভাবে দেওয়া দরকার তার তেমনতর ফল তো হয়ই। যত সেবাই দেওয়া হোক তার সঙ্গে সেই সেবা দেওয়া চাই যাতে লোকের প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়, আর তার জন্যই লাগে যাজন ও ইষ্ট প্রতিষ্ঠা। শ্রীভূষণ মিত্র। অনেকের ধারণা কারো কোনো ক্ষতি না করলেই হলো, তাই নিজে নাম ধ্যান ইষ্টভীতি করে সৎপথে চলে, কিন্তু যাজন তেমন করে না, এবং তা যে অবশ্য করণীয় তাও ভালো করে বোঝে না শেষে ঠাকুর। আমাদের করণীয় করায় যে দিক দিয়ে ত্রুটি থাকে সেই দিক দিয়েই কিন্তু দুঃখ এসে ঘিরে ধরে। শরীরের ধর্ম যদি পালন না করি তাহলে শরীর ভালো থাকে না, রোগ ব্যাধি এসে আক্রমণ করে, পরে জীবন দুর্বহ হয়ে ওঠে। জ্ঞানা অনুশীলন যদি না করি তাহলে মূর্খ হয়ে থাকি, অলস হয়ে থাকি। অলস হয়ে যদি থাকি তাহলে কোনো দিক দিয়ে উন্নতি হয় না। এইরকম প্রত্যেক ত্রুটির জন্যই প্রায়শ্চিত্ত করতে হয়। যাজন না করলে তার জন্যেও তেমনি প্রায়শ্চিত্ত করতে হয়। অর্থাৎ পরিবেশকে যদি সৎভাবে ভাবিত করে না তুলি, তাদের যদি যথেচ্ছ চলনায় চলতে দিই, তাহলে কিন্তু তার জন্য যে দুর্ভোগ ভোগার তা থেকেই রেহাই পায় না। পরিবেশকে বাদ দিয়ে যদি জীবন চলতো তাহলে হয়তো যাজন না করে পারা যেত, কিন্তু পরিবেশের ভালো মন্দের সঙ্গে যতদিন আমরা জড়িত ততদিন যাজন বাদ দিয়ে পারার উপায় নেই। তাই যাজন যে মানুষের ব্যক্তিগত স্বার্থের পক্ষেই অপরিহার্য, সেইটি ভালো করে যাজন করে বুঝিয়ে দিতে হয়। আবার যাজন যেমন করে করতে হয়, মঙ্গল বুদ্ধি নিয়ে অসৎ নিরোধও তেমন করে করতে হয়। যাজন ও অসৎ নিরোধ সমানতালে চালাতে হয়, তাহলে সপরিবেশ অনেকখানি ঠিক থাকা যায়। এগুলি হলো পরমপিতার ঈপ্সিত কর্ম, না করলে অপরাধ হয়। লক্ষ লক্ষ কণ্ঠে এই সম্বন্ধে অনবরত যাজন হওয়া প্রয়োজন, তবে যদি মানুষের মাথায় ঢোকে। ময়মনসিংহ জেলা থেকে একটি দাদা এসেছেন। তিনি কথা প্রসঙ্গে বললেন তার জমিতে অনেক পাট হয়েছে, কিন্তু সব সময় পাটের উপযুক্ত দাম পান না। ব্যবসায়ীরা কিনে নিয়ে তা থেকে যথেষ্ট লাভ করেন সেজে ঠাকুর। যে এলাকায় পাট প্রচুর পরিমাণে হয় সেখানে যদি লিমিটেড কোম্পানি করে ছোটোখাটো পাটের কল করা যায় তাহলে তা থেকে প্রচুর পয়সা আয় হতে পারে। খুব বড় পাট কল করা অনেক টাকার ব্যাপার, ছোটোখাটো কল করা খুব শক্ত কথা নয়। আমার এ সম্বন্ধে ভালো করে জানা নেই, তবে এইটুকু বুঝি যা বৃহৎ আকারে হতে পারে তা ছোট আকারেও করা যাবে না কেন। তেমনি যন্ত্রপাতি খোঁজ খবর করলেই হয়তো পাওয়া যেতে পারে। আর তা যদি করা সম্ভব নাও হয়, নিজেরা সংঘবদ্ধ হয়ে বিদেশে সরাসরি পাট রপ্তানি করা অসম্ভব ব্যাপার নয়। তা যদি করা যায় তাতেও আয় অনেক বেশি হয়। ছেলেপেলেরা শিক্ষিত হয়ে পরের চাকরির দিকে নজর না দিয়ে যদি স্বাধীন ব্যবসায়ের দিকে নজর দেয় তাতে কিন্তু খুব উন্নতির সম্ভাবনা থাকে। বিদেশের পয়সা যাতে আমাদের ঘরে আসে তার ব্যবস্থা করতে হয়। আমাদের এমন প্রস্তুতি চাই যাতে তাদের অসময়ের আমরা সাহায্য করতে পারি। বড় জিনিসের কল্পনা করতেও আমরা ভুলে যাচ্ছি, এ কিন্তু ভালো নয়। এই অবস্থা পরিবর্তন করতে হবে, তা না হলে দেশের দুঃখ ঘুচবে না, নিজেদের দুঃখও ঘুচবে না। ভরত পাট্টাদার ইতিহাস পড়লে জানা যায় যে একদিন আমরা সব দিক দিয়ে কত বড় ছিলাম। একদিন এদেশের ঢাকায় মসলিন বিদেশে চালানো হতো। আমাদের কর্মকারদের যে দক্ষতা ছিল তার তুলনা হয় না। শিল্পকলা, স্থাপত্য, ভাস্কর্য ও চিত্রবিদ্যার যেসব নমুনা জাদুঘরে দেখা যায় তা দেখলে অবাক হয়ে যেতে হয়। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, সঙ্গীত, নৃত্যকলা সব দিকেই একদিন আমরা অসামান্য কৃতিত্ব লাভ করেছিলাম। ভারতের বাইরে সিংহল, ব্রহ্মদেশ, বলি, সুমাত্রা, মালয়, জবদ্বীপ, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, মিশর, পারস, আফগানিস্তান, মেক্সিকো প্রভৃতি দেশে আমাদের সাংস্কৃতিক প্রভাব ছড়িয়ে পড়েছিল। মহেঞ্জোদারো ও হারাপ্পার প্রাচীন সভ্যতা এখনও সবার সশ্রদ্ধ দৃষ্টি আকর্ষণ করে। আগের কালে তো কথাই নেই। ধাতুশিল্প, কাষ্ঠশিল্প, মৃৎশিল্প ও নানা রকম কুটির শিল্পের অপূর্ব নিদর্শন এখনও গ্রামে গ্রামে পাওয়া যায়। হাতির দাঁত ও মহিষের শিঙ্গ দিয়ে এখন কত কাজ হয়। কত ভালো ভালো শাঁখারি, কাঁসারি ও তাঁতি এখনও দেশে আছে। রেশম শিল্প আমাদের দেশে একটা বিশিষ্ট জিনিস। আরও কত কি ছিল
ও আছে উৎসাহ উদ্দীপনা ও সংগঠনের অভাবে কত জিনিস নষ্ট হয়ে গেছে শেষে ঠাকুর। সেই জন্য তো লোকের ভিতর আদর্শ প্রণতা চাড়িয়ে তাদের একগট্টা করা লাগে। ভূষণ চক্রবর্তী, কোনো মেয়ের যদি স্বামীর ঘরের থেকে বাপের বাড়ির প্রতি টান বেশি হয় তা কি ভালো এবং তার প্রতিকার কি শেষে ঠাকুর? বিয়ের পর প্রথমটা বাপের বাড়ির প্রতি বেশি টান থাকা অস্বাভাবিক নয়। এতে বোঝা যায় বাপের বাড়ির প্রতি তার কৃতজ্ঞতা ও স্নেহমমতা আছে। ওই সম্পদ যদি না থাকে তাহলে শ্বশুর বাড়িকে আপন করে নিতে পারে না। তবে শ্বশুরবাড়ি গৌরবের যদি গৌরবান্বিত না হয় এবং শ্বশুরবাড়িকেই যদি আপন বলে বোধ না করতে শেখে, সেটা কিন্তু ভালো না। এসব নিয়ে শ্বশুরবাড়ির তরফ থেকে যদি বেশি বোঝাতে পড়াতে যায় তাতে কিন্তু তেমন কাজ হয় না। তাদের উচিত এমনভাবে ব্যবহার করা যাতে বউয়ের শ্বশুর কুলের প্রতি শ্রদ্ধা ও অনুরাগ বাড়ে এবং সে তাদের কুল সংস্কৃতি অনুযায়ী শিক্ষিত হয়ে ওঠে। আর মেয়েদের বাপের বাড়ির তরফ থেকে সবসময় চেষ্টা করা উচিত যাতে মেয়ে শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে শ্বশুর বাড়িকেই আপন করে নেয় এবং সেখানে কোনো রকম প্রতিকূলতা থাকলেও সহ্য ধৈর্য এবং অধ্যবসায় সহকারে তা মানিয়ে নেয়। শ্বশুরবাড়ির শাসন যে মেয়েরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে, আত্মনিয়ন্ত্রণ করে না, তারা লক্ষ্মী বউ হতে পারে না। কষ্ট ও পরীক্ষার ভেতর দিয়ে উতরে যায় যারা, তারাই কিন্তু কালে কালে সংসারে সম্রাজ্ঞী হয়ে ওঠে। তবে বিয়েটা ঠিকমতো হওয়া চাই, তা না হলে সয়ে বয়ে চলার প্রবৃত্তি ক্ষীণ হয়ে আসে। সুরেন সেন একখানা বড় গামলা নিয়ে চলেছেন। সেজে ঠাকুর দেখে সহল্লাসে জিজ্ঞাসা করলেন, কী রে, কী ব্যাপার? সুরেন্দা, আজ শরৎদার বাড়িতে সব কর্মীদের নিমন্ত্রণ, তাই আনন্দবাজার থেকে এই গামলা নিয়ে যাচ্ছি। শেষে ঠাকুর, তাই নাকি? কত লোকের আয়োজন? সুরেন্দা, 150-র বেশি ছাড়া কম না। শেষে ঠাকুর হাসতে হাসতে, ওরে বাবা, কাণ্ড তো বাধাইছিস একখানা। অবিনাশ ভট্টাচার্য একজনের একটা কোষ্ঠীর ছক এনে দেখালেন। শেষে ঠাকুর দেখে শুনে বললেন, ভালোই, তবে মনে হয় পরাক্রম কম। কয়েকজন আজ সহ প্রতি ঋত্বিকের পাঞ্জা নেবেন। আনুষ্ঠানিক ক্রিয়া আনতে কেষ্টদা তাদের সঙ্গে করে নিয়ে এসেছেন। কেষ্টদা একজনের পাঞ্জা শেষে ঠাকুরের হাতে তুলে দিচ্ছেন এবং এক একজনকে ইঙ্গিত করতেই তিনি এসে প্রণাম করে শেষে ঠাকুরের হাত থেকে পাঞ্জা গ্রহণ করে প্রণাম করছেন। সকলে উন্মুক্ত হয়ে আছেন। শেষে ঠাকুর এই শুভ মুহূর্তকে কি বলেন? তিনি গম্ভীরভাবে বললেন, ঋত্বিকতার মতো এত বড় মহৎ কাজ আর নেই। এ হলো ঋষির কাজ, দেবতার কাজ, ব্রাহ্মণের কাজ। ঋত্বিকেই জাতির আশা, ভরসা, প্রাণ। তোমরা এই পাঞ্জার মর্যাদা রক্ষা করে চলো। এরপর শেষে ঠাকুর একবার সুপুরি চেয়ে খেলেন। একটি মা কাতরভাবে বললেন, বাবা, সংসার ও ছেলেপুলের প্রতি টানই তো 16 আনা মন অধিকার করে আছে, তার মধ্যে আপনার জায়গা খুঁজে পায় না। শেষে ঠাকুর, পরমপিতা তো চান যে তোর সংসার ও ছেলেপুলে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকিস, কিন্তু পরমপিতা চাইতে যদি সংসারের বড় করে তুলিস তাহলে কিন্তু ভালো করে সংসার করার কায়দা পাবি না। মাথা ও বুদ্ধি বিবেচনা ঠিক থাকবে না, বিপাকে পড়ে যাবি, খেই হারিয়ে ফেলবি। মনে রাখবি, সংসার, ছেলেপুলে, সম্পদ যা কিছুই পরমপিতার জন্য। এইটুকু মনে থাকলে আর কোনো ভাবনা নেই। চেষ্টা করে বারবার মনের উপর এই ভাব আরোপ করবি। এই ভাব যাতে পুষ্ট হয়, করা বলাও তেমনি করে চালাবি। তখন ধীরে ধীরে ওইটি অভ্যাস ও সংস্কারে পরিণত হবে। প্রফুল্ল চ্যাটার্জি, ভাগ্য জিনিসটা কি অস্বীকার করা যায়? শেষে ঠাকুর, ভাগ্য অস্বীকার করা যায় না, তবে ভাগ্য পরিবর্তন করা যায়। আমার ভাগ্য যাই থাক, সে আমারই রচনা এবং আমি ইচ্ছা করলেই তার রূপ বদলে দিতে পারি। তবে খুব কঠোর চেষ্টা চাই। ভাগ্য মানে ভজনার ফল। ধরো তুমি এমনভাবে চলছো যাতে তোমার শরীরটা খারাপ হয়ে গেছে। পূর্বের ভজনায় খারাপ স্বাস্থ্য হয়তো তোমার বর্তমান ভাগ্য হয়ে দাঁড়িয়েছে, কিন্তু তুমি চেষ্টা করে শরীরটাকে যদি ভালো করে তুলতে পারো তাহলে সেইটাই তোমার ভবিষ্যৎ ভাগ্য হয়ে উঠবে। তাহলে ভাগ্যের পরিবর্তন যে সম্ভব সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে? প্রমোদদের সঙ্গে 4 থেকে 5 জন ভদ্রলোক এসে প্রণাম করলেন। নিচু বেঞ্চ এনে তাদের বসতে দেওয়া হলো। বসার পর শেষে ঠাকুর প্রীতি ভরে জিজ্ঞাসা করলেন, আপনারা কখন আসছেন? তাদের মধ্যে একজন বললেন, আমরা কাল পাবনায় এসেছি, থাকি কলকাতায়। আজ সকালে উঠে মনে হলো নববর্ষের দিন মহাপুরুষ দর্শন করে আসি, তাই আসলাম। আপনার দর্শন হলো, এইবার আশ্রমটা ঘুরে দেখবার ইচ্ছা। শ্রী ঠাকুর প্রমোদদাকে বললেন, আপনি তাহলে দাদাদের সঙ্গে নিয়ে ঘুরে দেখান। প্রমোদদা ওদের সঙ্গে নিয়ে
উঠে পড়লেন। শেষে ঠাকুর সস্নেহে বললেন, আবার যখন সুযোগ পান আসবেন। ওরাও বললেন, আচ্ছা। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।